আমার সিরিয়াল যখন আসে টেকনিশিয়ানরা বলে রন্দা আমি জানি যে তুমি আছো হিরো, সেই জন্য আমি এটা করছি। আমাদের জীবনে অনেক বিষ থাকে, সেই বিষগুলোর থেকে যত দূরে থাকা যায় তত ভালো। খোলা পাতার মতো আমার জীবনটা। ওয়াও, এটা তো দুর্দান্ত একটা খবর। বেটা আই এম সরি, আই এম অল ওভার ইউ। হ্যাঁ, কুছ মাইন্ড মত করনা। না না, কোনো ব্যাপার না। দিব্যা দত্তা হাত বোলাচ্ছে গায়ে, আমি মাইন্ড করবো কেন? আচ্ছা, ছোটবেলার প্রেম মনে পড়ে? যে ছোটবেলায় খুব বোকা বোকা প্রেম হতো কিন্তু। আর খুব মজার হতো জানো তো। তুমি বিয়ে করো প্লিজ। কেন বিয়ে করবে না? তোমার কি বিয়ে হয়ে গেছে? তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? কেন করবে না বলো? আর তার কথা কি অঙ্গনা জানে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম জি24 ঘন্টা ডিজিটালে। আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে আমি বহুদিন চিনি, এক যুগের বেশি চিনি, এবং তার স্ট্রাগলিং টাইম থেকে এখন তো আর মানে তাকে ধরা ছোঁয়ার বাইরে। না, এরকম কিছুই না। আমার সঙ্গে রয়েছেন রোহান। রোহান ধরা ছোঁয়ার বাইরে এই কারণেই বললাম যে আমার খুব ভালো লাগছে এটা দেখতে, যে তুমি একই সঙ্গে মানে ওটিটি, তারপর তো তোমার ছোট পর্দায় তো তোমার হিউজ ক্রেজ, এই নিয়ে তো আমরা কথা বলবোই। এবং তারপর আমি দেখলাম তুমি বলিউডেও কাজ করছো। দ্যাটস আ ভেরি গুড, মানে আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। এই কথাটা যখন তোমাদের কাছ থেকে শুনি আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ তুমি প্রথম থেকে আমাকে চেনো। একদম। তো থ্যাংক ইউ। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে তো মানে এই একটা লম্বা ভ্যালেন্টাইন উইক চললো, তারপরে একটা ভ্যালেন্টাইন্স ডে, মানে শহরে একদম প্রেমের মরশুম, ভালোবাসার মরশুম। হ্যাঁ, এবং তার মাঝখানে তোমার একটা সিরিজ এলো বিষহরি। মানে এই প্রেমে বিষটা কি করে এলো? প্রেমে তো কোথাও না কোথাও সব কিছুতেই বিষ থাকে, জানো তো। আমাদের মধ্যেও বিষ আছে, সেই বিষটা আমাদের ঝেড়ে ফেলা উচিত যত তাড়াতাড়ি সম্ভব। যত তাড়াতাড়ি বিষটাকে চিনতে পারি, আমাদের জীবনে অনেক বিষ থাকে, সেই বিষগুলোর থেকে যত দূরে থাকা যায় তত ভালো। তো সেরকমই প্রেমের মধ্যেও বিষ থাকে। তো বিষহরি একটা থ্রিলার, সাসপেন্স থ্রিলার হলেও তার মধ্যে প্রেমও আছে। আমার চরিত্রটা সোলাঙ্কির চরিত্রটা দুজনকে খুব ভালোবাসে, মিষ্টি প্রেম এদের মধ্যে আছে। তো প্রেম তো আছেই, তার মধ্যে থেকে গল্পটা চলে যাচ্ছে বিভিন্ন রকম সলভ করতে করতে ঘটনা। থ্রিলার, তাই বেশি কথা না বলাই ভালো। লোকে দেখলে মানে সেটাই মানে আর কি কাম্য আর কি। একদম। সোলাঙ্কির সঙ্গে কিরকম এক্সপিরিয়েন্স বলো? আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, কারণ আমি খুব এনার্জিতে বিলিভ করি। আমি পজিটিভ এনার্জি যেখানে পাই আমি সেখানে পছন্দ করি থাকতে। তো সোলাঙ্কির মধ্যে একটা পজিটিভিটি আছে, একটা পজিটিভ এনার্জি আছে, সবসময় মজা করে থাকতে ভালোবাসে। তো আমার খুব ভালো লেগেছে। আর উপরি পাওনে হলো ওর অভিনয়, খুব ভালো অভিনয় করে। আর এই সিরিজেও দারুণ অভিনয় করেছে, কারণ এই সিরিজটা একদম অন্যরকম একটা সিরিজ। এখানে অন্য রকমভাবে ওকে নিজের ক্রাফটের ওপর কাজ করতে হয়েছে, যেহেতু ও গোয়েন্দা এখানে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। যাক, এখন তাহলে শুধুমাত্র দেখার অপেক্ষা। মানে একদম তুমি কাজ করে স্যাটিসফাইড, এবং তাহলে তো দর্শকের এবং ওই স্যাটিসফ্যাকশনটা থাকলে কিন্তু সেটা কাজে রিফ্লেক্ট হয়। একদমই। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম জানো তো এই সিরিজটা কাজ করতে। আমাকে যখন সৃজিত দা বললো, সৃজিত রায় আমাদের ডিরেক্টর, যে এইটা তুই কর, আমি চাইছি রোহান। তো আমি বললাম গল্পটা শোনাও। তো গল্পটা যখন শুনলাম আমি দেখলাম যে পুরো সিরিজটা থ্রিলার, এত ওঠা পড়া আছে গল্পটার মধ্যে, এত সাসপেন্স আছে, এত ভয় আছে। তার মধ্যে আমার চরিত্রটা একমাত্র যে পুরো ছবিটাতে, পুরো গল্পটাতে রিলিফ দিয়ে যাচ্ছে, হিউমার দিয়ে যাচ্ছে। আমার মনে হলো যে এই চরিত্রটা আমার করা উচিত, কারণ একমাত্র চরিত্র যে পুরো সিরিজটায় 6টা এপিসোড আছে, সবকটাতে ধরো এই মানে একটা তরকারির মধ্যে নুনের ছিটা দেওয়ার মতো। আচ্ছা, বুঝেছো তো? তো ওটা খুব ভালো লেগেছে আমার। নুনের ছিটাটা তো দরকার, কারণ নুন না থাকলে তো পুরোটাই একদম খাওয়া যাবে না। আচ্ছা, এই যে প্রেমের দিনগুলো যাচ্ছে, এই যে প্রেমের উইক আর কি গেল, তো তুমি পার্সোনালি কিভাবে কাটালে? এগুলো কি বিশ্বাস করো? মানে এগুলো কি সেলিব্রেট করা হয়? না, আমি খুব একটা করি না, আমি কখনোই করি না। তাই বলে যে আমি আনরোম্যান্টিক এরকম না। মানে আমি সারা বছর চাই প্রেম করতে, সারা বছর মানুষকে ভালোবাসা দিতে চাই। কারণ আমি একটা পার্টিকুলার দিনের ওপর ভরসা করে থাকলে, হ্যাঁ, এটার আমি বিরুদ্ধে নই একদমই। একটা দিনে সবাই মিলে সেলিব্রেট করছে দেখতেও ভালো লাগে, যেখানে যাচ্ছি কাপলদের দেখছি ভালো লাগে। তবে এই বছরটা তো পুরো কাজ করেই কাটছে, টাচউড ভগবানের ইচ্ছায়। বিষহরি রিলিজ হলো 14 তারিখ, তো খুব ব্যস্ততার মধ্যে কেটেছে।
ভালো কেটেছে এইভাবেই, কাজের সাথে প্রেম করি, নিজের সাথে প্রেম করি, সবচেয়ে ভালো থাকা যায়। শুধু কাজের সঙ্গে আর নিজের সঙ্গে প্রেম করো বললে তো হবে না। আমরা সবাই সবকিছু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেই পাই। তো আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে তোমাদের ব্যক্তিগত জীবন নিয়ে লোকের এত উৎসাহ আগ্রহ থাকে, এটা তোমাদের দিকের পার্টটা কি? মানে আমাদের কোনো হাত নেই এতে, জানো তো। আমি কখনো 6টা বন্ধু মিলে গেছি আমরা কারোর বাড়ির সরস্বতী পুজোয়, সেখানে 4টে বন্ধুকে সাইডে সরিয়ে দিয়ে দুজনের ভিডিও করে নিয়ে সেটা যদি কেউ ছেড়ে দেয় আর বলে এরা দুজন গেছিল, লোকে তো ভাববে আমরা দুজনই গেছিলাম। তো ওখানে যে আরো 4 জন ছিল সেটা কেউ দেখতে যায় না। আমি সব জায়গায় বন্ধু বান্ধব নিয়ে যাই, সবাই বলে বন্ধু বান্ধব নিয়ে যায় না, একজন কাউকে নিয়ে যায় স্পেশাল, ওরকম কিছু না। বাট আমি তোমার বিষয়ে যেটা দেখি সেটা হচ্ছে যে তুমি খুব রাগঢাক বা খুব গোপনীয়তা করার মানে আমি চাইও না গোপনীয়তা, আমি বজায় রাখি না খুব একটা। আমি খোলা পাতার মতো আমার জীবনটা, আমাকে সবাই চেনে। আমি খুব সিম্পল, আমাকে যেমন দেখছো এখন আমি তেমনই। আমি আমার চরিত্রগুলো খুব লাউড হয়, সেই জন্য লোকে ভাবে হয়তো আমি খুব লাউড, আমি খুব লাফালাফি করি, সবসময় হাসাহাসি। আমি খুব শান্ত, আমি পুরোটাই উল্টো, মানে রিয়েল লাইফে আমি খুব শান্ত। তো আমি নর্মাল একটা লাইফ কাটাতে খুব ভালোবাসি, শান্তি থাকবে যে লাইফটাতে, একটু কামনেস থাকবে। তোমার কাছে প্রেম কি? আমার কাছে প্রেম হচ্ছে বন্ধুত্ব। আমার কাছে প্রেমের চেয়েও বেশি গুরুত্ব পায় ভালোবাসা। আমার কাছে প্রেম আর ভালোবাসা দুটো আলাদা জিনিস। একদমই। এটা যদি তুমি ভেঙে বলতে তাহলে আমি বলবো যে ভালোবাসা হচ্ছে একটা ঘর, আর প্রেম হচ্ছে ঘরের বারান্দা। তুমি যদি বারান্দায় না দাঁড়াও আকাশ দেখতে পাবে না। তো ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য যেটা দরকার সেটা হলো প্রেম। বাহ, বুঝলে তো, প্রেমটা সব সময় হতে থাকে ক্ষণিকের জন্য। আর পার্টিকুলার একটা জিনিস দেখে প্রেম হবে সেরকম না, অনেক কিছুর সাথে প্রেম হতে পারে। আর প্রেমটা সময় খুব কম থাকে, বেশি দিন চলে না, ভালোবাসাটা টিকে যায়। তো আমার কাছে ইম্পর্টেন্ট ওটাই, ভালোবাসাটা। এটা না অনেকটা মোটিভেশনাল স্পিকারের মতন কথা বলছে, মানে আস্তে আস্তে অভিনেতা থেকে ওর ভেতর থেকে মোটিভেশনাল। অভিনেতা হতে গেলে তো দর্শনটাও দরকার না? একদমই দরকার, এটা তার একটু হালকা ঝলক। আচ্ছা, ছোটবেলার প্রেম মনে পড়ে? যে ছোটবেলায় খুব বোকা বোকা প্রেম হতো কিন্তু, আর খুব মজার হতো জানো তো, ওইগুলো নিয়ে দারুণ গল্প তৈরি হয়ে যায়। মানে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা আমি চিনতাম না, তাকে নাম জানতাম না। ও দুপুর 3টে 5 কি 7 নাগাদ এভরিডে আমাদের বাড়ির সামনে দিয়ে স্কুল থেকে ফিরতো, ওর মা ওকে নিয়ে যেত। আচ্ছা, তো ওই টাইমটাতে আমি আমার ব্যালকনিতে দাঁড়িয়েই থাকবো, ওকে পুরো রাস্তাটা সোজা ব্যালকনি থেকে ওকে পুরোটা দেখবো। তারপরে ও যেই ক্রস করে যাবে আর তো দেখতে পাচ্ছি না, এবার আমি বাড়ি থেকে নেমে দৌড়ে ঘুরে গিয়ে ওর সামনে আরেকটা রাস্তায় গিয়ে দাঁড়াবো, আবার দেখবো ক্রস করে যাবে, আবার দৌড়ে গিয়ে আরেকটা রাস্তায় গিয়ে দাঁড়াবো। 3-4 বার এইভাবে আমাকে ক্রস করবে। এইভাবে কিন্তু ও আমাকে চিনে গেছিল, আমিও ওকে চিনে গেছিলাম। আমি জানতাম ও আমাকে নিয়ে অনেক কথা ভেবেছে, আমিও ওকে নিয়ে অনেক কথা ভেবেছি। বাট কোনোদিন কারোর সাথে দেখা হয়নি, আর মানে পার্সোনালি আমরা মিট করিনি কখনো। বাট ও আমাকে খুব ভালো করে চিনতো, ওইভাবেই চিনতো, আর আমিও ওইভাবেই চিনতাম। তো এগুলো খুব মিষ্টি, এগুলো খুব ভালো লাগার একটা অনুভূতি, মিষ্টি ব্যাপার একটা। কিন্তু এই নামটা খাওয়ার পর তার সঙ্গে কি আর দেখা হয়েছে? না, দেখা হয়নি, বিয়ে হয়ে গেছে মনে হয়। ট্র্যাজেডি হয়ে গেছে। আর তার কথা কি অঙ্গনা জানে? হ্যাঁ, বলেছি হয়তো, মানে আমার সব বন্ধুই জানে, আমার বন্ধুদের তো আমি সবকিছুই বলি। দ্যাটস আ ভেরি কিউট থিং। আচ্ছা, আমি রিসেন্টলি তোমার একটা ছবি দেখলাম নীরাজ কবির সঙ্গে, এবং কি ওখানে বলিউডে কি কাজ করছো? আমি একটা হিন্দি ছবি শেষ করলাম জাস্ট। তো এই ছবিটা একটা খুব ভালো ছবি হয়েছে, এটা পুরো টিমটা ছিল লাপাতা লেডিজের টিমটা। আচ্ছা, খুব বড় ছবি হয়েছে। তো আমি এই ছবিটা যে চরিত্রটা করেছি সেটা আমার করার কথা ছিল না, এটা করছিল বাবিল খান, মানে ইরফান খানের ছেলে। তো বাবিল হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেল, আরেকটা ওর ছবি ঢুকে গেছিল। তো টিমকে বলেছিল যে আমি এটা মার্চের আগে করতে পারবো না। তখন টিম ডিসাইড করলো যে আমরা তো পুরো টিমটা মানে অ্যাক্টরদের বলিউড থেকে নিয়েছি, এটা একজন বাঙালি সৈনিকের বায়োপিক যেহেতু, তো বাঙালি সৈনিকের চরিত্রটা বাবিল করছিল। আচ্ছা, তো ওরা ঠিক করলো যে আমরা কোনো বাঙালি অ্যাক্টরকে নেওয়ার চেষ্টা করি, দেখি কেউ পারে কিনা। তখন ওরা বাংলায় খোঁজা শুরু করলো, আর ওরা খুঁজতে খুঁজতে আমার সাথে খুব মুখের মানে চেহারার মিল পেলো। আচ্ছা, যার বায়োপিক তার। তো ওরা আমার সাথে কথা বললো,
তো এইভাবেই ছবিটা হয়ে গেল। ওয়াও, মানে এটাই তো তুমিই তাহলে মুখ্য। হ্যাঁ, আমি মুখ্য চরিত্রে আছি। ওয়াও, এটা তো দুর্দান্ত একটা খবর। মানে এক্সপিরিয়েন্স কেমন ছিল এক্সপিরিয়েন্স বলো? অসাধারণ। মানে নীরজ কবি আমার বাবা, দিব্যা দত্তা মা, দুজন দিকপাল অভিনেতা অভিনেত্রী, যাদের থেকে বলিউডের সব বড় বড় অভিনেতারা অভিনয় শেখে। তো সেই নীরজ কবির আমি যেদিন প্রথম দিন সেটে গেলাম, আমাকে মানে প্রথমে দেখা দারুণ বাংলা বলে। তো আমাকে দেখেই বললো যে এই চরিত্রটার জন্য কিভাবে রেডি করেছো নিজেকে। আমি ওনাকে বললাম যতটা পেরেছি। তো আমি বললাম, তারপর স্যার আপনি কিভাবে একটা চরিত্রের জন্য রেডি হন? তো উনি বললো, আর এত ফ্রেন্ডলি লোকটা, এতভাবে মিশে গেল, এত সুন্দরভাবে আমরা মানে শুটিংয়ের সময় এত মজা করেছি। আর দিব্যা দত্তাও ভীষণ ভালো একজন মানুষ। মানে একটা সিন ছিল, উনি আমাকে খুব আদর করছিল, আমার গায়ে হাত ফাত বোলাচ্ছিল এরকম। মা তো আমাকে বলছিল যে বেটা আই এম সরি, আই এম অল ওভার ইউ, হ্যাঁ কুছ মাইন্ড মত করনা। না না, কোনো ব্যাপার না, দিব্যা দত্তা হাত বোলাচ্ছে গায়ে, আমি মাইন্ড করবো কেন? মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটা রিলিজ কবে, মানে এটা কবে দেখা যাবে? এটা রিলিজের তো দেরি আছে, সবে আমাদের এডিটিং শেষ হলো। আচ্ছা, শুটিং শেষ হয়েছে, এডিটিংটা শেষ হলো, এখনো ডাবিং হয়নি, মিউজিকের কাজ হবে। তো দারুণ টিম একটা কাজটা করছে। তো যে মানে আসলামজি আমাদের ডিওপি, যে হচ্ছে আবেশাম করেছে ফাওয়াদ ফাসিলের। তারপরে তোমার আমাদের মিউজিক করছে যে মির্জাপুরের মিউজিক করেছে, ওকে, উনি মিউজিক করছে। তো রমিল মোদি কাস্টিং ডিরেক্টর, যে লাপাতা লেডিজ, অল উই ইম্যাজিন, দুটো ছবি অস্কারে গেছে, উনি কাস্টিং করেছে। ডিরেক্টর বাঙালি, ইন্দিরাধর মুখার্জি। আচ্ছা, হ্যাঁ, তো বাকি টিমটা পুরো বাইরে থেকে। তো ডিরেক্টরের তো একটা ছবির একটু অস্কারের এতে গেছিল। হ্যাঁ, গেছিল, কানজেও গেছিল। হ্যাঁ, কানসেও গেছিল। ওটার চেয়ে অনেক বেটার ছবি হয়েছে এটা, বাহ, কারণ সবার আস্তে আস্তে গ্রো হয় না। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, এই যে তুমি একসঙ্গে, তুমি তো ছবিও করছো, তুমি ওটিটিও করছো, মানে কিন্তু আমরা জানি যে ছোট পর্দায় কাজ করতে গেলে অনেকটা টাইম দিতে হয়। টাইম ম্যানেজমেন্টটা কি করে? ছোট পর্দায় তো আমি সেই জন্য এই মুহূর্তে মানে কিছু করছি না আপাতত, কারণ ছোট পর্দায় করতে গেলে অনেকটা বড় কমিটমেন্ট। আর একটা কি বলতো, আমার এই মুহূর্তে কিছু না করার জন্য মানে ছোট পর্দায় না আমার প্রতি একটা এক্সপেকটেশন আছে লোকের খুব বেশি। কারণ আমি কিছু করলে টেকনিশিয়ানদের সবচেয়ে বেশি, যাদের টেকনিশিয়ানদের কি বলতো মানে ওই কাজটা যতদিন চলবে ততদিন ওদের টাকা ঢুকবে। তো সব টেকনিশিয়ান দেখে যে কোন হিরো আছে, ওরা না খুব ডিপেন্ড করে হিরো হিরোইনের ওপর সিরিয়ালের, যে এই হিরো আছে তার মানে এটা 2 বছর চলবে সিরিয়ালটা, তো ঠিক আছে এই সিরিয়ালটা আমরা করলে সেফ। আর নাহলে ওরা করেই না, অন্য নতুন টেকনিশিয়ানদের দিয়ে দেয়, বুঝলে? তো আমার সিরিয়াল যখন আসে টেকনিশিয়ানরা বলে রন্দা আমি জানি যে তুমি আছো হিরো, সেই জন্য আমি এটা করছি, আমি জানি এটা অনেক চলবে। তো এটা কত বড় একটা দায়িত্ব, তো আমি চাই না সেই দায়িত্বটা কখনো আমি ফুলফিল না করতে পারি। তো আমি খুব ভালো কিছু পেলেই ছোট পর্দায় করব। আর আপাতত তো এই কাজগুলো, তোমার এই বিপুল জনপ্রিয়তাটা তো তোমাকে ছোট পর্দায় দিয়েছে। একদম 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 এই ক্রেজটা, ওরকম আমি লাকি যে ওরকম একটা গল্পে আমি প্রথমে মানে ডেবিউ হয়েছে আমার, ভজগোবিন্দর মতো একটা গল্প, ওটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সেটাই, মানে ছোট পর্দায় এখন তুমি মানে সেই অর্থে এখন করছো না, ভালো কিছু পেলে আমি মাঝে মাঝেই তো অ্যাঙ্কারিং করছি। হ্যাঁ, অ্যাঙ্কারিং তো করছো, মানে আমি ছোট পর্দাকে কি বলতো, সিরিয়ালের কথা বলছি। হ্যাঁ ছোট পর্দা আমি কখনো ছেড়ে আসতে পারবো না, ওটা আমার ঘর। তো ছোট পর্দায় আমি সবসময় টাচে আছি, আমি অ্যাঙ্কারিং করি, এই জিএর অ্যাওয়ার্ড শো, সারেগামাপার ফাইনাল, সবকিছুতে আমি থাকছি। জিএর জন্য অ্যাঙ্কারিং করলাম, স্টারের জন্য অ্যাঙ্কারিং করলাম, তো আমি সব সান বাংলার জন্য একটা অ্যাঙ্কারিং করলাম। ছোট মানে ওই ছুঁয়ে থাকছো আর কি, ওই রুট তো ছাড়া যায় না, তাই একটা ছুঁয়ে থাকে। আচ্ছা, বাংলা ছবি করার কোনো পরিকল্পনা রয়েছে? বাংলা ছবি একটা অলরেডি আমি কমপ্লিট হয়ে গেছে, ওটাও খুব ভালো কাস্টিং ছবিটাতে। তো ওই ছবিটা আসবে খুব তাড়াতাড়ি, যখন আসবে তো জানতেই পারবে। আমি এখনো কিছু বলার মতো আমাকে কেউ পারমিশন দেয়নি। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে, এটা আমি জানি, এটার আমি আলাদা করে তাই এটা জিজ্ঞেস করব না। আর ওটিটিতে তো তোমার রিলিজ হচ্ছে, বলিউডেও কাজ করছে, আর কি কি বিষয়ে জিজ্ঞেস করবো আমি কনফিউজড হয়ে যাচ্ছে। তো এই তো তোমার প্রচুর ক্রেজ, তোমার মহিলা ফ্যান ফলোইং হিউজ, তাই? হ্যাঁ। আচ্ছা, আরে তুমি মহিলা ফ্যানদের থেকে কখনো লাভ লেটার পেয়েছো? আমি
বা ফোন কল, ফোন কল তো মানে ছোট ব্যাপার। সবচেয়ে যেটা ওটা ছোট ব্যাপার হয়েছে। আচ্ছা বড়টা শুনি। সবচেয়ে বড় ব্যাপার যেটা হয়েছে, যেটার জন্য আমার খুব কষ্ট হয়েছিল মেয়েটার জন্য, একটা মেয়ে, ওর নামও আমার মনে আছে, চৈতালি। আমি শুটিং করছিলাম, আমাকে হঠাৎ একজন টেকনিশিয়ান এসে বললো, অনেকে দেখা করতে আসে ফ্যানরা আমাদের সাথে, তো টেকনিশিয়ান একজন এসে বললো যে রোহান তোমার সাথে না একজন দেখা করতে এসেছে, একটা মেয়ে, ওর মাকে নিয়ে এসেছে, তো দেখা করো গিয়ে। ঠিক আছে, তো আমি বেরিয়েছি, গিয়ে বললো অনেকক্ষণ বসে আছে, 2-3 ঘন্টা ধরে ওয়েট করছে। আমি গেছি তাড়াতাড়ি বেরিয়ে, তো গিয়ে দেখলাম বসে আছে, আমাকে দেখে দাঁড়িয়ে মেয়েটা কাঁদছিল। তো ওনার মা আমাকে বলছে, মেয়েটার মা, যে ও তোমাকে বিয়ে করতে চায়। এবার এরকম তো অনেকেই বলে যে বিয়ে করতে চায়, সেটা হালকায় নেই, হ্যাঁ বিয়ে করতে চায়। ওরা এতটা সিরিয়াস, ওর মা বলছে যে তুমি বিয়ে করো প্লিজ। কেন বিয়ে করবে না? তোমার কি বিয়ে হয়ে গেছে? তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? কেন করবে না বলো? কি প্রবলেম আছে আমার মেয়ের মধ্যে? কেন বিয়ে করবে না? মানে এটা স্টুডিওতেই? আর মেয়েটা কেঁদেই যাচ্ছে। লাস্টে দেখালো মেয়েটার হাতে রোহান লিখেছে কেটে, মানে রক্তাক্ত পুরো হাতটা, পুরো রক্ত বেরোচ্ছে রোহান লেখা হাতের মধ্যে। আমি বললাম প্লিজ এগুলো করবেন না। আর কাকিমা আপনি কেন এনকারেজ করছেন এগুলো? আপনি বোঝান মেয়েকে, ওর তো মানে এটা প্রবলেম, এটা কেন করেছে, কারোর জন্য কেন লিখবে হাত কেটে এইভাবে? আর আপনি বোঝান, আপনি কেন এনকারেজ করেন? আপনি এসে বলছেন যে বিয়ে করো মেয়েকে। আমি তো প্রথম কথা বিয়ে করব না, দ্বিতীয় কথা এই যে আপনি বলছেন ও চাইছে, ও জানে যে মা সাপোর্ট করছে এটা, তো বাড়িতে গিয়ে তো আরো বড় কিছু করে ফেলতে পারে। তারপরে ওরা বাড়িতে চলে গেছিল, অনেক কিছু, মানে আমাকে ওর মা লাস্টে যাওয়ার সময় বলেও গেছে যে যদি মেয়ে গলায় দড়ি দেয় আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করবো। হায় ভগবান, তো খ্যাতির বিড়ম্বনা। তো বাড়িতে চলে গেছিল, কিন্তু আমার খুব খুব খারাপ লেগেছিল মেয়েটার জন্য, এত কাঁদছিল মেয়েটা। বাবা, এই শুনে আমারই ভয় লাগছে। তো সেই জাবরা ফ্যান বলে সেই রকম অবস্থা। যাই হোক, আমরা ইন্টারভিউটা শেষ করবো। আমার শেষ প্রশ্ন, রোহান কবে বিয়ে করছে? কবে? আমি কবে বিয়ে করছি? আমি কেন বিয়ে করবো বলো তো তুমি? মানে বিয়ে কেন করবো? কোনো ইচ্ছে নেই বিয়ে করার এখন। আমি জানি না কবে বিয়ে করবো কিনা। তো আমি এইভাবে ভালো আছি, শান্তিতে আছি, ভালো থাকি না, জাস্ট এনজয়িং দ্য লাইফ। একদম খুব এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো, আর অনেক শুভেচ্ছা, আরো অনেক ভালো ভালো কাজ করো। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।